14 আনা কান বাকি 2 আনা গান। বছর দেড়েক পরে বললাম না, আমি আর গান শিখবো না। একটু মানে শুধু রবীন্দ্রনাথের গানকে ভালোবাসলে হবে না, বোধের জায়গাটা তো এখন তৈরি হচ্ছে না। সুচিত্রা মিত্র বেশি ভালো না কণিকা বন্দ্যোপাধ্যায় বেশি ভালো? এখন হচ্ছে সব সিঙ্গেল ওই ফোনের মধ্যে যতটুকু শোনা যায়, কিন্তু কি হচ্ছে না, বাংলার গানগুলো তো হারিয়ে যাবে। নমস্কার, সুনন্দিতের কথা মঞ্চে এই কবিপক্ষে আজকে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবাংশু মুখোপাধ্যায়। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। আপনার এই সঙ্গীত চর্চার শুরু কিভাবে? শোনা দিয়ে প্রথম শুরু। মানে আমি তার এই প্রসঙ্গে একটা কথা বলি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলতেন যে 14 আনা কান বাকি 2 আনা গান। আচ্ছা। তো আমার মা, জেঠু বা বাবা আমায় যখন ছোটবেলায় ঘুম পাড়ায় যেরকম বাচ্চাদের, তো আমার কিছু গান গেয়ে, তো সেটা শুধু লুলাবাই না, মানে রবীন্দ্রনাথের গান, পুরনো বাংলা আধুনিক গান, বাংলা ছায়াছবির গান, ভক্তিগীতি। তো এই হচ্ছে আমার প্রথম মানে সুর বা গান সম্পর্কে ধারণা, যে ওই মাথার মধ্যে ওই যখন ঘুম পাড়াতো ওই গানগুলো আমার ভেতরে ভেতরে বসতো। এবং আমার এটা মনে আছে, আমি যখন ছোটোবেলায় খুব অসুস্থ ছিলাম, আমি ঈশ্বরে ভীষণভাবে বিশ্বাসী। মানে যখন খুব অসুস্থ হতাম তখন আমি খালি বলতাম যে ঠাকুরের গান করো। তো ওইটার থেকে শুরু বলতে গেলে ওই গান সুর সম্পর্কে একটা অবচেতনে আসা, অবচেতন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা, সেইটা হচ্ছে ওইভাবে শুরু। আর আমার প্রথম সঙ্গীত গুরু রাজেশ্বর ভট্টাচার্য। দাদাকে প্রথম ভর্তি করা হয় এবং আমাদের বাড়ির ওপরে আমার এক দিদি থাকতেন। ছোটবেলাটা আমার ওর কাছেও অনেকটা কেটেছে, মানুষ করেছেন আমাকে। গান নিয়ে যে আছি তার পেছনে ওই দিদিরও অবদান কম না, কেননা ও আমায় সারা দিন ওপর থেকে নিচে এসে যত বাংলা আধুনিক, ভীষণ ভালো গলা, এখনো দারুণ গান করে, বাংলা আধুনিক গান, বাংলা সিনেমার গান, এই গানগুলো কন্টিনিউয়াস করতো, আমার সঙ্গে আন্তাক্ষরী খেলতো। এবং ওই দিদি আর আমার দাদা রাজেশ্বরের কাছে গান শিখতে ভর্তি হলো। আমার হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো, আমি কেন শিখতে যাবো না, আমাকেও ভর্তি করো। তখন বোধহয় ক্লাস 5-এ পড়ি। তারপর একটু ঘেমে টেমে নিয়ে গিয়ে একটুখানি গিয়ে বসলাম, বললো গান কর একটা। ওই একটুখানি করলাম, আমার সকল দুঃখের প্রদীপ জেলে এই করে আবার উঠে বেরিয়ে চলে এলাম। এই করতে করতে আস্তে আস্তে হলো, মন বসলো। বছর দেড়েক পরে বললাম না, আমি আর গান শিখবো না। তারপরে আবার ক্লাস 7 হতে বললাম না, আমি শিখবো, আমি পরীক্ষা দেবো। দাদা বলেছিলেন যে ও এখনো পরীক্ষা দেবার মতন জায়গায় আসেনি, আমি শিখবো না। কেন আমি পরীক্ষা দেবো না, দাদা পরীক্ষা দিচ্ছে। তো কত বড়? আমার দাদা আমার থেকে 4.5-5 বছরের বড়। তো আমি আর শিখবো না। তারপর আবার ক্লাস 7 হতে আবার ভর্তি হলাম। তারপর টানা 15 বছর ওনার কাছে গান শিখেছি। পরবর্তীতে সুকুমার মিত্র মহাশয়কে পেয়েছি শেষ 5 বছর, খুব বেশি দিনের জন্য না। আর এছাড়া আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু শ্রীমতী জয়ন্তী পুরকাস্ত এবং শ্রীমতী শ্রাবণী সেন। তো এনাদের সান্নিধ্যে এখনো আছি। তো ছোটবেলায় গান তৈরি হয়েছিল গান শুনে, বিভিন্ন রকম গান ছিল, এবং ট্রানজিস্টার ছিল বাড়িতে, এবং তখনকার দিনে তো এটা এবং সকালে সেই বিবিধ ভারতীতে চয়নিকা, বর্ণালী, আমার মনে আছে নামগুলো এখনো। তারপরে শনিবারে অনুরোধের আসর, শ্রাবন্তীদির একটা ইয়ে হতো যে ওএসএস মনের মতন গান, মনে রাখা কথা, মানে তারপর। এবং গান শুধু না, আমি খুব নাটক শুনতে ভালোবাসতাম। তো শ্রাবন্তীদির যত ওই অমর কাহিনী, আরব্য রজনী, বরলিনের সংসার, মানে এগুলো তো মানে আমার সেই জিঙ্গলগুলো মনে আছে সমস্ত একদম, মানে আর সেই মানে মনে হচ্ছে ট্রানজিস্টারের ভেতর ঢুকে যাচ্ছে আর কি, এরকম। এত রকমের গান, এত কিছু থাকতে রবীন্দ্রসঙ্গীতকে বেছে নেওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি এত রকম গান আমার শুনতে ভালো লাগতো, কিন্তু গাইবার সময় মনে হতো আমি রবীন্দ্রনাথের গান করি। সেটা না কেন আমি ছোটবেলা থেকে অতটা বুঝিনি। হয়তো রাজেশ্বরদার কাছে রবীন্দ্রনাথের গানটা শিখতাম বলে, এবং দাদা এত যত্ন করে, মানে একটা গান আমরা 1.5-2 মাস ধরে একটা গানই শিখতাম, মানে একদিনে 1 লাইন কি একদিনে ম্যাক্সিমাম 2 লাইন, ওই ভেতরে ঢুকতে ঢুকতে শিখতে শিখতে হয়তো রবীন্দ্রনাথের গানের ওপর। এটা তো ঠিক সেই বয়সে তো রবীন্দ্রনাথের গানের অর্থ বোঝার কথা না, বুঝতামও না।
এখনো যে খুব একটা দারুণ বুঝি আমি সে কথা বলছি না, তবু এখন বোঝার চেষ্টাটুকু করি। সেইটা সেই সময় সেই বোঝার জায়গাটা ছিলাম, কিন্তু সুরগুলো ভীষণভাবে আকৃষ্ট করতো। একটা কি মনে হয় না যে কোথাও গিয়ে যখন তুমি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করো তার জনপ্রিয়তা কিছুটা কি কমছে? মানে আমি একদম পরবর্তী সময়ের কথা বলছি, যখন গান নিয়েই তোমার এগিয়ে যাওয়া। 70 দশকে আমার জন্ম, তো সেই সূত্রে আমি গান শোনা হয়তো 70 দশকের শেষ দিক থেকেই আমার গান শোনা, এবং রেডিওতে প্রচুর ওই রবীন্দ্রনাথের গানের যে অনুরোধের আসলে হতো, এবং অন্যান্য যত গানের, বাংলা গানের, এবং আমি প্রচুর গান শুনতাম। শুনতে শুনতে আমার একটা হয়ে গেছিলো যে আমার গানগুলো ভেতরে ভেতরে মুখস্থ হয়ে যেত। এমনকি এরকমও হয়েছে পরের দিকে যে কোনো শিল্পীর গান যেই শুরু হলো, মিউজিকটা প্রিলিউড যেটাকে বলি আমরা, মানে আমার কাছে সেগুলোও মুখস্থ হয়ে যেত, যে এবার তাহলে এই গানটা তাহলে। এখন আমার এক কাকার বাড়িতে ছিল, 2 কাকার বাড়িতে রেডিওগ্রাম আমাদের রেডিও থাকতো, এবং দুপাশে বড় স্পিকার। মানে আমার ওদের বাড়ি যেমন একটা নেশার মতো ছিল, তাদের রেকর্ডগুলো বার করে আমি চালিয়ে চালিয়ে শুনবো। আর রেডিওতে যত গান শুনতাম তখন খালি মতো মা আছে এই গানটা উনি গেয়েছেন, মানে মাথা হিসেব রেখে দিতাম, আজকে একটা তো অমুক শিল্পীর সাগর সেনের একটা নতুন গান শুনলাম, এটা তো আমি আগে শুনি, তার মানে এই গানটাও উনি গেয়েছেন। রবীন্দ্রনাথের গানটা কি কোথাও গিয়ে, মানে যেহেতু এটা স্বরলিপি নির্ভর, তো সেটা কি কোথাও গিয়ে কোনো বাধার সৃষ্টি করে? স্বরলিপির প্রয়োজনীয়তাটা কোথায় আমি সেই ক্ষেত্রে বলছি। সঞ্চারিতে আসছে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। এই যে নয়নের মাঝখানে, এই সুরটা না ঠিক সারে গামা পাধানিসার মধ্যম মাতে এসে দাঁড়ালো। রবীন্দ্রনাথ নয়নের মাঝখানে করতে পারতেন, মাঝখানে একদম মধ্যিখানে এসে দিলে। স্বরলিপির প্রয়োজনীয়তাটা হচ্ছে এই জায়গাটা বুঝতে হবে, আগে গানের কথাটা বুঝে। উনি না ওনার গানের এইটা আমি না নিত্য নতুন আবিষ্কার করে চলি, যেমন একটা কথার উপর ভিত্তি করে নোটেশন, একদম। এবং রবীন্দ্রনাথের মানে ওইটাই তো উনি শেষে বলে গেছেন, আমার কথা আর সুর পাশাপাশি মানে গলাগলি করে তারা একসঙ্গে পরস্পরের সঙ্গে মানে জুড়ে রয়েছে। কারণ আমি যা করে গেলাম এটার থেকে কিছু করার দরকার নেই। হ্যাঁ, একটা কথা বলি, এটা যারা গান বাজনা মানে রবীন্দ্রনাথের গান করেন তারা বুঝবেন যে আমাদের একটা স্পর্শ স্বর বলে ব্যাপার আছে। রবীন্দ্রনাথের গানের প্রচুর জায়গা আছে এবং প্রচুর জায়গায় নেই। এবং আমার এটা মনে হয় যে স্পর্শ স্বরটা গানের ফিল বা গানের অর্থটাকে বোঝাবার জন্য উনি কোথাও কোথাও রেখেছেন, কোথাও কোথাও রাখেননি। কোথাও কোথাও হয়তো মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের গান যারা গায় সেখানে আমাদের একটা স্পর্শ স্বর দেবার প্রবণতা চলে আসে। একটি গান আছে আমার নিখিল ভুবন হারালে আমি যে, ওটার একদম আভুগে আছে মরিচিকার পিছে পেয়েছে। এইটা আমি খুব বড় বড় শিল্পীদেরও শুনেছি, আসলে হয়তো তারা দেখেননি বা সেটা মানে সেভাবে ভাবেননি। মরিচিকার পিছে পেয়েছে, এইটা খুব চলে আসে। আমিও গান গাইতে গিয়ে মনে হচ্ছে এটা তো চলে আসছে, তাহলে কেন এটা রবীন্দ্রনাথ করলে না? পেয়েছে, এবার মরিচিকাকে তো আমি ধরতে পারি না, মরিচিকার সবসময় আমরা পেছনেই থাকি, পিছে করে, তার মানে কি আমি মরিচিকাকে এগিয়ে ব্যাক করে চলে এলাম, এটা তো হবে না। ওই রবীন্দ্রনাথ ওইখানে করে রেখে দিয়েছেন। চিরকালই রবীন্দ্রনাথের গান সবসময় 30-40 বছর বয়স হবার পরে লোকেদের বেশি ভালো লাগে। সেটা কি না, সেটা হচ্ছে ম্যাচুরিটিটা, যতবারে বোধটা আস্তে আস্তে তৈরি হয়, অর্থটা তখন অন্যভাবে ধরা পড়ে, তখন আরো তখন মনে হয় যে আরে এই লোকটা যা করে গেছে এটাতে আমরা কি করব। দিন বদলায়, যুগ বদলায়, অবশ্যই গানের স্টাইল বদলেছে। রবীন্দ্রনাথ যেভাবে গান গাইতেন এখন সেভাবে গান গাইলে হবে না। বা আমি খুব নাম করেই বলছি, মুহুর্দি কণিকা বন্দ্যোপাধ্যায়ের, ওনার 30-40 দশকের গান শুনবেন, তখন উনি যে তখন ওই স্টাইলটাই ছিল গানের জন্য সুন্দর। কিন্তু ওনার 80 দশক 90 দশকের গান শুনবেন, বদলেছে। হেমন্ত মুখোপাধ্যায় বদলে গেছে, শুরুর দিকে পঙ্কজ মল্লিকের ভীষণ প্রভাব ছিল, আস্তে আস্তে বদলে গেছে। মানে যেভাবে লোকে যেটা গ্রহণ করছে ওই অনুযায়ী নিজেকে একটু চেঞ্জ করতে হবে।
কিন্তু তার মানে কি আমি সুরটাকে চেঞ্জ করে দেবো, কথা একটা অন্য বসিয়ে দেবো, মধ্যিখানে একটা অন্য কিছু হুলাল্লা করে দেবো? এটা কেন? রবীন্দ্রনাথের একটা গান আছে, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায়। এই গান, এটা ছায়ানটের ওপর। আমি ছায়ানট অত জানি না, কিন্তু লেখা রয়েছে ছায়ানটের ওপর, কেন গল্পটার সূত্রে আমি আরো জানি। তো জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী ভীষণ নাম করা একজন পণ্ডিত ব্যক্তি, গানের আর কি ক্লাসিক্যাল গান করতেন সেই সময়। তখন রবীন্দ্রনাথ বেঁচে, এবং সেই সময় রবীন্দ্রনাথ বেঁচে এবং রবীন্দ্রনাথ পাস করতেন নিজে গান শুনে রেকর্ডগুলো। আচ্ছা, তাই জ্ঞান গোসাই এই গানটি রেকর্ড করলেন, যথেষ্ট তানকারী এবং পুরো ছায়ানটকে ওখানে দেখিয়ে টেকি। ওই রেকর্ড রবীন্দ্রনাথের কাছে গেল, না বাবা না বাবা, এই গান তো আমার, আমি তো এরকম ভাবে গানের ওপর তো আমি এরকম এত কিছু করিনি। উনি অনুমতি দিলেন না বেরোবার জন্য। উনি কলকাতা থেকে গাড়ি করে সোজা শান্তিনিকেতনে গেলেন, গিয়ে বললেন আপনি কেন পাস করেন? বলে না, এরকম গান তো আমি এত তান কারুকার্য, মানে এসব আমার গানের কথাটাকে বুঝতে হবে। উনি ফিরে এলেন, ফিরে কাজী নজরুল ইসলামের কাছে এলেন, এসে বলেন এক্ষুনি এই রাগের ওপর আমি একটা গান তৈরি করে দাও, আমি রেকর্ড করবো। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। রবীন্দ্রনাথ নিজে চাইতেন না। এখন যদি কেউ মনে করেন যে না, এটা উনি চাইতেন না, না কিছু কিছু ক্ষেত্রে চাইতেন। উনি রাজেশ্বরী দত্তকে পারমিশন দিয়েছিলেন যে তুমি আমার, রাজেশ্বরী দত্তের অনেক রেকর্ড পাবেন যেখানে রাজেশ্বরী দত্ত অনেক গানের মধ্যে হৃদয় বাসনা পূর্ণ হলো, বা আরও একজন আছেন মালতী ঘোষাল, মানে এদের গানের মধ্যে না উনি অনেক কিছু গানটা নিয়ে বিস্তার তানকারি করেছেন। কিন্তু ওটা উনি বুঝে যে আমার গানটাকে জাস্টিস করেও এটা করতে পারবে, এই পারমিশনটা উনি সকলকে দিতেন না। আর এখন তো সব ভিউজের খেলা, যত সোশ্যাল মিডিয়াতে এখন তো আর কিছু রেকর্ড কিছু কিনে গান আলাদা করে শোনার তো লোকের আমাদের কারোর সময়ও নেই, সেই ইচ্ছেও নেই। আর রেকর্ড সিডিও উঠে গেল, MP3 এলো সেটাও উঠে গেল, এখন হচ্ছে সব সিঙ্গেল ওই ফোনের মধ্যে যতটুকু শোনা যায়। রবীন্দ্র গানের যে বিভিন্ন বৈচিত্র্যগুলো, সেটা সুরের দিক থেকে হোক, তালের দিক থেকে হোক, বা গঠনের দিক থেকে হোক, এমনকি পরিবেশনের দিক থেকে হোক, সেই বৈচিত্র্যগুলো কিভাবে গানে ফুটিয়ে তোলা যায়? লতা মঙ্গেশকর বড় গাইয়ে না আমাদের বাংলার সন্ধ্যা মুখার্জি বড় গাইয়ে, তেমনি সুচিত্রা মিত্র বেশি ভালো না কণিকা বন্দ্যোপাধ্যায় বেশি ভালো? তুমি কার গান পছন্দ করো? তা আমি বলি কি যে একজন হচ্ছে দিনের আলো আর একজন হচ্ছে রাতের চাঁদের মায়াবী স্নিগ্ধতা। তো আমি আবার দুজনকেই পছন্দ করি। এখন এটা ঠিক যে রবীন্দ্রনাথের গানগুলো পড়ে তার তালের গঠন বা সুরের গঠন এবং ছন্দবিন্যাস বুঝে কোন গানে কীরকম ভীষণ ভার্সাটাইল, মানে উনি খুব ভ্যারাইটি ছিল। যে স্টাইল বা ঘরানায় গান করে প্রত্যেকটা গানই যদি সেইভাবেই করে, তাহলে আমার কোথাও মনে হয় যে বোধহয় গানটার প্রতি জাস্টিস হচ্ছে না। আমি যেভাবে গাই বা যেভাবে আমার গানটা গাইতে কমফোর্ট ফিল করি, বা আমার কাছে শ্রোতারা যেরকমভাবে গান শুনতে চান, সেটা হলে আমাকে একটু এই ধরনের গানগুলোই আমার জন্য প্রযোজ্য। হ্যাঁ, যে কারণে দেখবেন সুচিত্রা মিত্র খুব ভিগারাস গানগুলো সুচিত্রা মিত্র করতেন, এবং আর যেগুলো একটু বেশি মির প্রধান গান যেগুলো, ওগুলো কণিকা বন্দ্যোপাধ্যায়। ধরুন আমি বলছি আমার সফট গলা, আমি জেনারেলি চেষ্টা করি যে আমি একটু সফট ধরনের গান, কিন্তু আবার আমাকে যদি কোটালের গান গাইতে হয়, থামো থামো কোথায় চলেছ পালায়ে, সে কোন গোপন দায়ে, আমি নগর কোটালের চর, আমি বনে আমি চলেছি আপন ব্যবসায়ে, চলেছি দেশান্তর। বজ্রসেন, কি আছে তোমার পেটিকায়? আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস, খোলো খোলো বৃথা করো না পরিহাস।
এই পেটিকা যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা না থাক, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানাই কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে, যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তোরে সে সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণ।